আরও আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ময়শ্চারাইজার মাখছিল। আরাধ্যর কথা শুনে চমকে উঠল। আরুকে চুপ থাকতে দেখে আরাধ্য ফের বলল, কিরে, খাই একটা চুমু? তোরে গোলাপি ঠোঁটে, কি সুন্দর ঠোঁট রে তোর। আরও আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকিয়ে বলল, লুচ্চামি করতে আসছেন? সে কি লুচ্চামি করবো, তা আমার বউয়ের সাথে? ছি, বউকে তো আদর করা হয় এবং আমি সেটাই করতে চাইছি। কাছে তো আসতে দিবি না, ততদিন না হয় এটা দিয়ে নিজেকে খুশি রাখি। বের হন রুম থেকে। লজ্জা শরম নেই? বেলে হাজ কোথাকার। লজ্জার শরম তুই তো ওড়নার তলায় লুকিয়ে রাখ। এখন আয়, চুমু খাই। কথাটা বলেই আরাধ্য আরুর জবাবের অপেক্ষা না করে দু হাত দিয়ে আরুর গাল ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আরু ছটপট করলো ছাড়া পাওয়ার জন্য। মিনিট পাঁচেক পর আরাধ্য আরুকে ছেড়ে বলল, সে টেস্ট তো তোর ঠোঁটের স্ট্রবেরি স্ট্রবেরি গ্রান পেলাম, আবার মিষ্টিও লাগলো। আরু টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে রাগী গলায় বলল, আমি লিপস্টিক লাগিয়েছি ঠোঁটে, সেটা স্ট্রবেরি ফ্লেভার ছিল। কথাটা আরাধ্যর কানে যেতেই পেটে এক হাত আর মুখে এক হাত দিয়ে ওয়াশরুমের দিকে ছুটে যেতে যেতে বলল, শালার বইন, রাতের বেলা তো ঠোঁটে লিপস্টিক লাগাতে হয়? শালি এখন আমার পেট খারাপ করে তোর খবর আছে। আরাধ্য পানি দিয়ে মুখ ধুয়ে আসলো। আরুকে এখনো টিস্যু দিয়ে ঠোঁট মুছতে দেখে বলল, ছুরি আনি, কেটে ফেলে ঠোঁট, যে ঠোঁট তুই লিপস্টিক মাখিস। আনুন, কেটেই ফেলি। ছি, কি বাজে লোক আপনি। ইটস নর্মাল বেব। আরু রাগান্বিত হয়ে তাকালো। একদম বেবি বলবেন না। জান, কলিজা, সোনা, মন, টোনা, ফুপড়া বলি? মাই নেম ইজ আরু, ইউ কল মি আরু। নো, আই উইল কল ইউ জান। প্লিজ কাম। ওয়াই? আরে আয় না, তারপর বলছে। আরু এগিয়ে আসলো। আরাধ্য আরুকে নিজের কোলে ঘুরিয়ে বসিয়ে বলল, বাহ, তুই তো অনেক পাতলা রে আরো। এটা পরীক্ষা করার জন্য ডেকেছেন? না, শোন, বলুন, কান খোলা আছে। শ্রেয়াখালা দেওয়া গয়নাটা পড়িস না, আমি ওটা তাকে কাল গিয়ে ফেরত দেবো। সেম দামের গয়না আমি বানিয়ে দিবনি। আচ্ছা। রাগ করছিস? না। আচ্ছা, ভালো করছিস। এখন ঘুমাবি তো? হুম। শুয়ে পড়, আমি লাইট নিবি আসতেছি। আরু সহসা উঠে দাঁড়ালো। লাইট নিভে আসতেছি মানে? আরে ঘুমাতে, বেয়াদব মেয়ে। সবসময় নেগেটিভ জিনিস মাথায় নিয়ে ঘুরিস কেন আরো? ছি, যা ঘুমা। আরু মাঝে কোল বালিশ দিয়ে শুয়ে পড়ল। আরাধ্য লাইট নিভিয়ে বিছানায় এসে মাঝখান থেকে কোল বালিশটা সরিয়ে অরুকে জড়িয়ে ধরল। অরু কেঁপে উঠল। কি করছেন কি? ছাড়ুন। না, ছাড়বো না। একটু পুরুষের বউ থেকেও তাকে না ছাড়ার কষ্ট তোর মেয়েরা আর কি বুঝবে। জড়িয়ে ধরে ঘুমাতে দে। আমার অস্বস্তি হচ্ছে। আমার স্বস্তি লাগছে, চুপচাপ ঘুমা। আরু আরাধ্যকে শখানি গালি দিতে দিতে ঘুমানোর চেষ্টা করল। মধ্যরাত, অথচ নীরা বেলকুনিতে দাঁড়ানো। কিছুক্ষণ আগে টেবিলে বসেছিল পড়তে, কিন্তু 10 মিনিটের বেশি আর পড়তে পারল না। আবেগের বয়স, আবেগটা কেটে যাক। এভাবে চলতে থাকলে পড়াশোনা তো তার হবে না। মনকে বোঝালো জীবনে সব পেতে নেই, কিছু জিনিস না পাওয়াই ভালো। আল্লাহ নিশ্চয়ই ভালো ভেবেই আরাধ্যকে তার হতে দেয়নি। তবে তার নিজের মন থেকে যেন আরাধ্য নামটা মুছে দেয়। সে কেবলই তার কাজিন এবং বিবাহিত এক পুরুষ। তাকে পাওয়ার সব রাস্তা বন্ধ, তাই নিজের পথের গতিপথ বদলে ফেলা উচিত। কথাটা ভেবে দীর্ঘ একটা শ্বাস ফেলে রুমে আসার জন্য পা বাড়াতেই নীরার ফোনে মেসেজ আসলো, কাল দেখা করো ঠিক 10টা বাজে। তোমার অপেক্ষায় থাকবো আমি তোমার মেডিকেল কলেজের পাশে। আমি জানি তুমি আরাধ্যকে ভালোবাসো, সেটা নিয়েই কিছু কথা বলবো। নীরা অবাক হলো এমন এক মেসেজ দেখে। নম্বরটাও অচেনা। কে হতে পারে এই নম্বরের মালিক? আর নীরাকে চিনে কিভাবে? তার পরিচিত কেউ এটা? ঢাকা মেডিকেলের পাশে থাকা একটা কফি শপ। 3 নম্বর চেয়ারে বসে অপেক্ষা করছে নীরা। বারবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখছে। 20 মিনিট হলো সে বসে আছে। এদিকে ক্লাসেরও সময় হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে বসা থেকে উঠে বের হতে নিলে আচমকা এক রমণী তার সামনে এসে দাঁড়ায়। নীরা ভড়কে যায়।
মাথা তুলে তাকাতেই দেখতে পাই তার বাবার প্রাক্তন স্ত্রীকে। চোয়ালদয় শক্ত হয়ে আসলো। শ্রেয়া চেয়ার টেনে মুখে হাসি টেনে বসতে বসতে বলল, সরি ফর লেট। চলে যাচ্ছিলে? বসো। নীরা বসলো না। আপনি আমাকে গতকাল মেসেজ দিয়ে এখানে আসতে বলেছিলেন। হুম। হাউ ডেয়ার ইউ সেন্ড মি এ মেসেজ ফ্রম আননোন নাম্বার অ্যান্ড টেল মি টু কাম হিয়ার। শ্রেয়া স্মিত হাসলো। নীরার বাহুতে হাত রেখে বলল, কাম ডাউন নীরা, এত রেগে যাচ্ছ কেন? নীরা হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম স্পর্শ করবেন না আমায়। আপনি জানেন না আমি কেন রেগে যাচ্ছি? আই হেট ইউ মিসেস শ্রেয়া খন্দকার। আচ্ছা শোনো আমার কথাটা। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিসের সাহায্য? কি চেয়েছে আপনার কাছে সাহায্য? আমি আমি তো আপনাকে সেই ছোট থেকে সহ্য করতে পারি না। দেখো, একটা সময় আমি তোমার বাবাকে ভালোবাসতাম, এখনো বাসি। একটা বাচ্চার জন্ম না দেওয়ার তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়েছে। আমি আমার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারিনি। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা পাও। তার জন্য আপনি আমাকে কুবুদ্ধি দিতে এসেছেন? ভালোই করেছে বাবা আপনাকে ডিভোর্স দিয়েছিল। আপনি নিজে আপনার বোনের ভালোবাসাকে কেড়ে নিয়ে সুখী হতে চেয়েছিলেন। কারো ভালোবাসা কেড়ে নিয়ে সাময়িক সুখ পাওয়া যায়, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। আপনার মতো মানুষের সাথে আর যাই হোক সংসারটা হয় না। না আপনি ভালো মেয়ে, না হতে পেরেছেন ভালো স্ত্রী, আর না হতে পারতেন একজন ভালো মা। সেজন্য ওপরওয়ালা আপনার কোল খালি রেখেছে। তুমি আমাকে অপমান করছো নীরা। যেচেই তো এসেছেন অপমান হতে। কান খুলে একটা কথা শুনে রাখুন। আমি তাকে পাওয়ার আশায় ভালোবাসলেও এখন আর তাকে পাওয়ার আশা আমি করি না। আপনার মতো ছিনিয়ে নেওয়ার স্বভাব আমার নেই। যে চলে যায় স্বইচ্ছায়, তাকে ফিরিয়ে আনার বৃথার চেষ্টা করে সময় অপচয় করার মতো মেয়ে আমি না। তাই উস্কানি দিতে আসবেন না আমায়। ভালো থাকবেন। নীরা চলে গেল। শ্রেয়া থমথমে মুখ করে বসে রইল। আজ রোজ ডে, কিন্তু আরাধ্যর তো তেমন কেউ নাই যে তাকে রোজ এনে দিবে। তার বউ তো কথায় কথায় ছ্যাঁত করে ওঠে। একটু কাছে গেলে বিদ্যুতের মতো ঝাটকা দেয়। এই মেয়ের জন্য শুধু শুধু টাকা খরচ করে গোলাপ এনে দেওয়ার কোনো মানেই হয় না। দেখা যাবে গোলাপটা ছুঁড়ে ফেলে দিবে। বিছানায় বসে ভাবছে আরাধ্য, তার ফ্রেন্ডরা একটা আজ বিকেলে ক্যাম্পাসে খাওয়ার আয়োজন করেছে। এখন আরুকে কিভাবে বলবে সাথে যেতে? সবাই যদি জিজ্ঞেস করে আরুর কথা, তখন কি বলবে আরু তার বউ? তাহলে তো জেগে ধরবে বিয়ে কবে করেছে সেটা নিয়ে। ধুর, আরুকে নিয়ে যাওয়ার কি দরকার? এই রিমিটাও না একদম জাতা। রিমিকে বলাই ভুল হয়েছে বিয়ের কথাটা। আরু সবে ভার্সিটি থেকে ফিরেছে। আরাধ্যকে বিছানায় বসা দেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আরাধ্যকে সেই আগের ভঙ্গিতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কি? রেডি হ, তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? বাই এনি চান্স আপনি কি আমায় রোজ ডে উপলক্ষে রোজ কিনে দিতে চাইছেন? সেগুড়ে বালি, তুই কে রে যে তোকে রোজ কিনে দিতে নিয়ে যাবো আমি? রেডি হ, জমের দরবারে যাব, তোকে রেখে আসবো ওখানে। আর জমকে বলে আসবো তোর মাথায় যেন কিছু ভালো বুদ্ধি ঢুকিয়ে দেয়। আরুর মুখে রাগেরা এসে হানা দিল। একদম বাজে কথা বলবেন না, আমি কোথাও যাব না। আরে রেডি হব, ভার্সিটি যাব। ফ্রেন্ডরা খাবারের আয়োজন করেছে। তো সেখানে গিয়ে আমি কি করব? তোদের জীবনে ভালো মন্দ খেতে পারিস না, সেজন্য ভালো মন্দ খাওয়াতে নিয়ে যাব। এখন পেঁচাল কম পেরে রেডি হ। শাড়ি পরবো নাকি 3 পিস? বিয়ের লেহেঙ্গা পরব। অসহ্যকর। আরু একটা সাদা 3 পিস পরে নিল। এর মধ্যে আরাধ্য রেডি হয়ে নিল। দুজনে বাসা থেকে বের হওয়ার জন্য ড্রয়িং রুমে আসতেই দেখলো আয়ুষ হেলে দুলে আসতেছে। হাতে তার লাল টকটকে গোলাপ। থেকে থেকে গুনগুন করে গান গাইছে আর ফুলে চুমু খাচ্ছে। আরাধ্য ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুই এই সময় এখানে কেন? কার সাথে এসছিস? ও ব্রো তুমি? আমি একাই এসেছি। হাতে কি এটা? অন্ধ নাকি তুমি? দেখতে পাচ্ছ না হাতে কি? না, দেখতে পাচ্ছি না।
হাতে আমার ভালোবাসা লাল গোলাপ, তো কিসের জন্য? আমার বোনের জন্য। আজ রোজ ডে না, সেজন্য আমি রোজ নিয়ে এসেছি। হোয়ার ইজ ইউর সিস্টার? ওর রুমে। তোমরা কোথাও যাচ্ছ? হুম। কোথায়? তোকে বলতে হবে কোথায় যাচ্ছি? দেখছিস না আমরা কাপল, আর কাপলরা কোথায় যেতে পারে? অনেক জায়গায় তো যেতে পারে, রেস্টুরেন্টে, পার্কে, শপিং মল। আরাধ্য আরুকে নিয়ে চলে গেল। আয়ুষ ফুলটা নিয়ে আরশির রুমে গেল। আরশিকে শুয়ে শুয়ে ফোন টিপতে দেখে আয়ুষ আরশির সামনে ফুল নিয়ে হাত বাড়িয়ে বলল, হে আশি, হ্যাপি রোজ ডে। ওয়ান রোজ ফ্লোয়ার মেরে থারাপ সে, প্লিজ ইউ অ্যাকসেপ্ট ইট, তাহলে আমি ভেরি হ্যাপি হব। আরশি ফুলটার দিকে একবার তাকিয়ে বলল। ধন্যবাদ ভাইয়া। আয়ুষ আশাহত হয়ে বুকে হাত দিয়ে বলল, প্লিজ ডোন্ট কল মি ভাইয়া, আই উইল বি ইয়োর ছাইয়া। মামুনি কোথায়? রুমে। আয়ুষ সন্ধ্যার রুমের দিকে গেল। আরশিও পেছন পেছন আসলো। সন্ধ্যার রুমে ঢুকে সন্ধ্যার পাশে বসলো আয়ুষ। সন্ধ্যা বই পড়ছিল। আয়ুষকে দেখে বইটা রেখে বলল, আরে আয়ুষ, কার সাথে আসলে? একাই এসেছি। তোমার ছেলে আর তোমার আপু আমাকে রেখে ঘুরতে চলে গেছেন, আমার ভীষণ মন খারাপের জন্য। কোথায় গেছে? বললো হোটেল রুমে ডেট করতে। আচ্ছা, মন খারাপ করিস না, আমি, তুই, আরশি আর তোর চাচা ঘুরতে যাব, ওকে? সন্ধ্যা ভীষণ খেলো। সন্ধ্যা ফোনটা নিয়ে আশারকে ফোন দিল। আশার রোগী দেখছিল। ফোন দুবার কেটে যাওয়ার পর আশার নিজেই কল ব্যাক করলো। হ্যালো সন্ধ্যাবতী, বলো। ফ্রি আছেন? কেন বলো তো? প্রেম করতে চাইছো আমার সাথে? প্রেম কি আর দিনে করার বয়স আছে আমাদের? মন্দ বলনি কথাটা। এখন কাজের কথায় আসা যাক। বলো, শুনছি। ফ্রি থাকলে আমাদের ঘুরতে নিয়ে চলুন, আয়ুষ এসেছে। 1 ঘন্টা পর বের হই, তাহলে অবশিষ্ট রোগীগুলোকে দেখে আসতে পারবো। ঠিক আছে। সূর্য পশ্চিম আকাশে লালচে আভা ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশের রং কখনো কমলা, কখনো বেগুনি, কখনো আবার হালকা লালের ছোঁয়া নিয়ে এক অদ্ভুত রূপ ধারণ করেছে। চারপাশে হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। বাতাসে মিশে আছে নাম না জানা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা সারাদিনের ক্লান্তি শেষে গাছের ডালে ফিরে যাচ্ছে। তাদের কিচিরমিচির শব্দ যেন বিকেলে সুরেলা সঙ্গীত হয়ে বাজছে। আরও সারা রাস্তা মুগ্ধ হয়ে দেখতে দেখতে ক্যাম্পাস অবধি আসলো। ক্যাম্পাসের একপাশে দাঁড়িয়ে আছে কিছু ছেলে। আরাধ্য আরুকে নিয়ে সেদিকে এগিয়ে গেল। দেখে মনে হলো ছেলেগুলো আরাধ্যর ফ্রেন্ড। হ্যান্ডশেক করে কুশলাদি করলো। আচমকা এক ছেলে আরুর দিকে তাকালো। আপাদমস্তক আরুকে দেখে আরাধ্যকে বলল, এই, এটা কাকে নিয়ে এসেছিস তুই, আরাধ্য? সৌরভের এমন প্রশ্নে আরু একদম অপ্রস্তুত হয়ে যায়। আরাধ্য একবার আরুর দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দেয়। চাচার মেয়ে আমার। আরাধ্যর কথা শেষ হতে না দিতেই, ও, চাচার মেয়ে মানে তোর বোন, কাজিন? এই বলে সৌরভ হাসি মুখে আরুর দিকে হাত বাড়িয়ে দেয়। হাই কিউটি পাই, আই অ্যাম সৌরভ। হোয়াট ইজ ইয়োর নেম? আরু কিছুটা বিরক্ত হয়ে হ্যান্ডশেক না করে ঠান্ডা গলায় বলে, আরও নাইস নেম, আই লাইক ইট। সৌরভের চোখে দুষ্টুমির ঝিলিক। আরাধ্য এবার সৌরভের দিকে কড়া দৃষ্টিতে তাকায়। তার চোখে রাগের স্পষ্ট ছাপ। ঠান্ডা গলায় বলে, আই লাইক ইট মানে কি? সৌরভ হেসে আরাধ্যর কাঁধে হাত রাখে। তারপর সাইডে টেনে নিয়ে ফিসফিস করে বলে, দোস্ত, তোর বোনকে আমার বেশ পছন্দ হয়েছে, প্লিজ একটু সেটিংটা করায় দে। হ্যাঁ? আরাধ্যর ভেতরটা যেন আগুন হয়ে জ্বলে ওঠে। কত বড় সাহস সৌরভের! নিজের বউয়ের সাথে সেটিং করানোর কথা বলছে। মুহূর্তেই রাগে ফেটে পড়তে ইচ্ছে করে তার। ইচ্ছে করে ক্যাম্পাসের মধ্যে সৌরভকে গণধোলাই দিতে। নিজেকে শান্ত করে ঠান্ডা স্বরে বলল, এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল সৌরভ, তা না হলে মোটেও ভালো হবে না। কথাটা বলেই আরুর হাত ধরে চলে গেল আরাধ্য। আরাধ্য আরেক ফ্রেন্ড শান্ত আরাধ্যর যাওয়ার পানে তাকিয়ে বলল, আরাধ্য চেতে গেল কেন? বড় ভাই তো বোনের গার্ডিয়ান হচ্ছে, ব্যাপারটা না ম্যানেজ করে নিব আরাধ্যকে। আর মেয়েটা সিঙ্গেল হলে আটকায় কে আমাকে? আরাধ্য আরুকে নিয়ে রিমির কাছে গেল।
রিমি খাবার সাজাচ্ছিল ঘাসের উপর বিছানো চাদরের উপর। আরু আর আরাধ্যকে দেখে বলল, এসে পড়েছিস তোরা? অপেক্ষায় ছিলাম তোদের। আর আরু, এদিকে এসো। আরু বিস্ময় হলো তার মুখে নিজের নাম শুনে। চিনি তাহলে তাকে? আরু এগিয়ে গিয়ে বসলো। খুব মিষ্টি দেখতে তুমি। আরাধ্য তো আমাদের দাওয়াতই দেয়নি বিয়েতে। আমরা কি গিফট ছাড়া যেতাম বলো? একদম বাজে কথা বলিস না তো রিমি। তোর কথা শুনে আরও কি আনাটাই ভুল হয়েছে। কেন, কি হয়েছে? এই সৌরভ, সৌরভ আসছে বলে থেমে গেল আরাধ্য। আরুর মন খারাপ হলো আরাধ্যর অমন কথা শুনে যে তাকে আনাটাই ভুল হয়েছে। আরাধ্য সময় গুনতে লাগলো কখন সে এখান থেকে চলে যাবে আরুকে নিয়ে। সন্ধ্যার দিকে আষাঢ় আসলো সন্ধ্যাদের নিয়ে বের হতে। আয়ুষ আরশির পেছনে বসেছে গাড়ির। সন্ধ্যার সামনে আষাঢ় একটা গোলাপ এনেছিল, সেটা সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফর ইউ মাই লাভলি ওয়াইফ। আয়ুষ সেটা দেখে ফেললো, সামনের দিকে ঝুঁকে বলল, ওকে, চাচাকে ফোন দাও। চাচু, তুমিও মামুনিকে ফুল দিলে, আমিও দিয়েছি। কাকে, তোমার মামুনিকে? না না, মামুনিকে তো দেওয়ার জন্য তুমি আছো, আমি তো আশিকে দিয়েছি। আশি তো কেউ নেই ফুল দেওয়ার জন্য, সেজন্য আমিই দিয়েছি। আশার সন্ধ্যার দিকে একবার তাকালো, সন্ধ্যা গোলাপের দিকে তাকিয়ে আছে। আশার ভেবে পায় না আয়ুষের ভবিষ্যৎটা আসলে কেমন হবে। এই ছেলে কি এমনি থেকে যাবে বড় হলেও? যদি আরশি তাকে বিয়ে না করে তখন এই ছেলে কি করবে? হার্ট অ্যাটাক করে তো মরেই যাবে বোধ হয়। পুরো আকাশটা আজ মেঘলা। মন খারাপ করে বসে আছে বেলকুনিতে আলো। থেকে থেকে আকাশটা ডেকে উঠছে। আরাধ্য সবেই ফিরেছে ভার্সিটি থেকে। সারা রুম জুড়ে আরুকে না পেয়ে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতেই দেখে বেলকুনিতে বসে আছে আরু। আরাধ্য চেয়ার টেনে পাশে বসে পায়ের উপর পা তুলে বলল, কিরে এখানে কেন তুই? আরু ছোট্ট করে জবাব দিল, এমনি। মন খারাপ? মন খারাপ থাকলো তাতে আপনার কি? আরে বল, মনটা ভালো তো করে দিতে পারি। গতকাল ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো তো মানে আমার কি কিছু প্রাপ্য ছিল না? সেম টু ইউ। আমার কি বাসরতে কিছু প্রাপ্য ছিল না? আর তাছাড়া সব ভ্যালেন্টাইন্স ডে পালন করে ভালোবাসা মানুষজনেরা। আমরা অমন নাকি? আমরা কাসেন, যাকে বলে তুই আমার চাচির পেটের বোন। তো বিয়ে করেছেন কি করতে? অনেক কিছুই করতে, বাট তুই কিছুই করতে দিস নি। আপনি একটা ডাহা লুচ্চা, জানেন? একটু লুচ্চামি বনা তাহলে করে। করে দেখেন, দাঁত ভেঙে দিব। আরাধ্য নিজের মুখটা এগিয়ে নিল সাথে সাথে আরুর দিকে। ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, ভেঙে দেখা দাঁত। আরু গলা চেপে ধরলো আরাধ্যর। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, খালি লুচ্চামি করতে পারে। চকলেট ডেতে না চকলেট দিয়েছেন, রোজ ডেতে রোজ দেননি, টেডিতে টেডিও দেননি। কিস ডেতে তো কিছু দেয়নি, সেটা বল। আমি বাড়ি যাব। কোন সুখে? আপনার দুঃখে। মানুষজন কি সুন্দর শাড়ি পরে ঘুরলো গতকাল, কিন্তু আমি কি করলাম? টানা 3 দিন বাসার ভিতরে পড়ে রইলাম। এই, তুই কি নিজের বিশ্ব সুন্দরী মনে করিস? হাইসে আমার বিশ্ব সুন্দরী আলকাত্রা। তোরে যদি শাড়ি পরাইয়া বাইরে নিয়ে যায় তাহলে আবার মান সম্মান থাকবে নাকি? মানে মানে হলো এই যে, এমনিতেই তুই কালিধারা, তার উপর আমার মতন হ্যান্ডসাম ছেলের সাথে তোকে নিলে তো সুন্দরী সুন্দরী মেয়েরা পড়বে না। আপনি কি মেয়ে পটাতে চান? আরও বিয়ে করবেন? সেজন্যই কি আপনার ফ্রেন্ডদের সামনে সেদিন আমায় কাজিন বলে পরিচয় দিলেন? 4 বিয়ে কিন্তু জায়েজ আরও পুরুষের ওপর। এক বইয়ের মন জুগিয়ে চলতে পারেন না, আবার 4 বিয়ে করার স্বপ্ন দেখেন? আমার একটা ড্রিম 4 বিয়ে করার। আমার বাড়িটাই আমার বউদের আনাগোনায় মুখরিত হয়ে থাকবে। আমি হসপিটাল থেকে ফিরলে একজন পানি আঁকাই দিবে, আরেকজন আপনারে হিসু হাগু করতে নিয়ে যাবে, আরেকজন আপনাকে ফিটার খাওয়াবে, তাই তো? সর, তুই আমার মোড়ের গোষ্ঠী শুদ্ধ করে দিলে। ভার্সিটি চাস না কেন? মানুষের নকশা দেখার ইচ্ছে নেই, সেজন্য যাচ্ছি না, কাল থেকে যাব। কাল তো দাওয়াত আছে। কিসের? আমার মামার বাড়িতে, মানে নিখিল মামার বাড়িতে। আরু হো হো করে হেসে ফেলল কথাটা শুনে। বলদের মতন হাসছিস কেন? এই যে মামুনের এক্সকে আপনি মামা ডাকছেন, কয়জনের এমন ভাগ্য বলুন তো মায়ের এক্সকে মামা ডাকার? আরাধ্যর রাগ হলো, গম্ভীর গলায় বলল, কথা ভেবে বলবি, আর পিচ্ছি পিচ্ছির মতন থাকবি।
কিসের পিচ্ছি আমি? আপনার থেকে কয়েক মাসের ছোট আমি। অতীত টানছিস কেন? তোর ছেলে পেলেও তো নীরাকে ফুপি খালা ডাকবে। ডাকলে ডাকবে। আমিও তো ডাকছি। যা, খাবার নিয়ে আয়। সারাদিন শুয়ে বসেই খাচ্ছিস, আবার মাঝে খেটে খেটে রাধে হেল্প করতে পারিস না? মামুনি দেয় না তো হেল্প করতে। জোর করে করবি? বউ তো এই বাড়ির, সংসার সামলানো শিখতে হবে না? আচ্ছা, নিয়ে আসতেছি খাবার। আরও চলে যায়। আরাধ্য ল্যাপটপে বসে কিছু কাজ করতে থাকে। এর মধ্যে আয়ুষ ফোন দেয়। আরাধ্য রিসিভ করতেই আয়ুষ বলে, আসসালামু আলাইকুম ব্রো। সূর্য আজ কোন দিকে উঠছে রে? শুরুতেই সালাম দিলি? সূর্য তো রোজ পশ্চিমে ওঠে ব্রো। হ্যাঁ বাড়া, সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে। আচ্ছা হলো, সালামের যে জবাব দিতে হয় এটা শেখোনি? ওয়ালাইকুম আসসালাম। এখন বল, কেন ফোন দিয়েছিস? কেন রাগ করেছো? আচ্ছা কাজ করতেছে। আচ্ছা শোনো, বলতে তো বলেছে। তোমরা তো আমাকে দেখতে পারো না তাই না? হ্যাঁ, তাতে কি এখন? ভাবছি আমি চলে যাব। কোথায়? কোথায় যাওয়া যায় বলো তো? আমাদের বাড়ি চলে আয়, ধান্দাবাজ। সত্যি? হুম। আচ্ছা এখনই আসতেছি। হ্যাঁ আরাধ্য ফোন কেটে দিল। আরও খাবার নিয়ে আসলে সেটা খেয়ে নেয়। তোর ভাই আসতেছে কেন? পিন্ডি চটকাতে। সবসময় আমার ভাইকে নিয়ে এমন কথা কেন বলেন? মধু নেই আপনার মুখে? তোর মুখ দিয়ে মনে হয় মধু চুয়ে চুয়ে পড়ো সবসময়। ঝগড়া ছাড়া আর কিছুই কি পারেন না? পারি তো, কি পারেন? আদর করতে। ওটা আদর না, স্রেফ যন্ত্রণা। তোর কাছে এমন উদ্ভট জিনিস মনে হবে। থাক তুই তোর রুমে, চললাম আমি। আরাধ্য নিচে নামলো। মাকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে বলল, কার সাথে ফোনে কথা বলছো? তোর বাবা। ও, আমি বের হলাম একটু। কোথায় যাচ্ছিস? আয়ুষ আসতেছে, এগিয়ে নিয়ে আসি। আচ্ছা, আসার পথে ফুচকা নিয়ে আসিস তো। আরও সকালে বলেছিল ওর খেতে ইচ্ছে করছে ভীষণ। বেয়াদব মেয়ে, তাকে কেন বলল না? তাহলে তো আসার পথে নিয়ে আসতো। আরাধ্য মাথা নেড়ে চলে আসলো। বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই আয়ুষের দেখা মিলল। সাহেব একদম নায়ক সেজে হেঁটে আসছে। চোখে আবার সানগ্লাসও আছে, হাতে ঘড়িটাও দেখা যাচ্ছে। আয়ুষ এগিয়ে আসলো। এই ব্রো, কেমন লাগছে আমায়? লুকিং গুড না? হ্যাঁ চল। ওয়া ফুচকার দোকানে। ব্রো তুমি এত ভালো হলে কবে থেকে? আমাকে ফুচকা খাওয়াবে? ও মাই গড, চলো চলো। থাম ভাই, তোরে খাওয়াবো না, তোর বোনের জন্য নেব। তুই খেতে চাইলে খাইস, সমস্যা নেই। আয়ুষ 2 প্লেট খেলো, 1 প্লেট ফুচকা আর আরেক প্লেট চটপটি। আরাধ্য 200 টাকার ফুচকা প্যাকেট করে নিল। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল। বসার ঘরে আরু আর মা ছিল। মায়ের হাতে ফুচকা দিয়ে চলে আসলো রুমে আরাধ্য। আরু ফুচকা দেখে খুশি হয়। তড়িঘড়ি করে প্লেটে সাজিয়ে আরশিকে ডেকে খাওয়া শুরু করে সন্ধ্যাকে নিয়ে। আয়ুষকে খেতে বলে আয়ুষ না করে, সে খেয়ে এসেছে জানাই। সন্ধ্যা খাওয়ার ফাঁকে আয়ুষকে জিজ্ঞেস করে, পড়াশোনা কেমন চলছে? গুড চলছে। সামনেই তো পরীক্ষা, ভালো নম্বর পাবে তো? ভালো নাম্বার পাবো কিনা জানি না, তবে পাশ করব। এটাই অনেক। খাওয়া শেষ করে আরু রুমে এসে আরাধ্যকে থ্যাঙ্কস জানালো ফুচকা আনার জন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, তোর জন্য আনছি নাকি আমি? মা বলছে সেজন্য আনছে। আরুর মুখ চুপসে যায়। হ্যাঁ, আপনি ধন্যবাদ পাওয়াটা ডিজার্ভই করেন না। সেটা তোর একাই মনে হয়। ঘুমাবো আমি, লাইট নেভা। এত তাড়াতাড়ি? তো কি রাত জেগে তোর সাথে ইটিস পিটিস করবো? আরু লাইট নিভিয়ে দিল। আরাধ্য ঘুমানোর চেষ্টা করলো। কয়েকটা দিন ধরে প্রচুর প্যারা যাচ্ছে ভার্সিটিতে। এক সময় আরাধ্য ঘুমিয়ে গেল। এই ঘুম ভেঙে গেল মাঝরাতে কারোর ফোন আসায়। আরাধ্য ফোন হাতড়ে নম্বরটা দেখলো, সৌরভ ফোন করেছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, কিরে, এত রাতে ফোন কেন দিলে? কোনো সমস্যা? আরাধ্যর কথাই সৌরভ নড়ে চড়ে ওঠে। হ্যাঁ, একটা সমস্যা দোস্ত। কি সমস্যা বলবি তো? দোস্ত, তোর কাজিনের ফোন নাম্বারটা দেস না, আমি একটু কথা বলতাম। কোনো কাজিন? আরে সেদিন যে নিয়ে আসলি ইউনিভার্সিটিতে আরও নাম। আরাধ্যর ঘুম সব উবে গেল। মাথা ঠিক আছে তোর শালা? শালা বলিস না, আমার কোনো বোন নাই আরাধ্য। আমার বউয়ের ভাই বানাইছে তোকে, সো আরও দিকে নজর দেওয়া বন্ধ কর। মানে
মানেটা সিম্পল, আরও সিঙ্গেল নেই, ও মিঙ্গেল। ওর বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড না, জামাই আছে ভাই। ওর জামাই শুনলে তোর আস্ত জবাই দিবে। আগে বলবি না সারা, হুদাই টাইম নষ্ট করে। না ঘুমিয়ে আমি চোখের নিচটা কালি করলাম। এখন তো বললাম, সো ভালো হয়ে যাও। আশ্চর্য, আমি তো ভালোই। ছিলে এক সময়, এখন খারাপ হয়ে গেছিস। আচ্ছা রাখি ফোন, ঘুমা। আরাধ্য ফোন কেটে ফোনটা রাখতেই দেখলো আরু তার দিকে তাকিয়ে আছে। কিরে, ঘুমাস নে? ঘুমিয়েছিলাম, আপনার আওয়াজ শুনে জাগলাম। সৌরভ ভাইয়া ফোন দিয়েছিল। হুম। কি বলল? কি আর বলবে? আমায় পছন্দ করে। হ্যাঁ, কত বড় সাহস ভাব। আমার কিন্তু তাকে বেশ পছন্দ। কথাটা বলতে দেরি, কিন্তু বালিশটা আরুর মুখে ছুড়ে দিতে দেরি হলো না আরাধ্যর। আরু তবলা খেয়ে গেল। 13 ব্যাটারে তুই আরো? ছি ছি ছি, স্বামীর বন্ধুকে তুই! ছি আরো, আমি কেমন মেয়ে বিয়ে করলাম খোদা? কয়েকদিন পর তো এই মেয়ে সোজা পালিয়ে যাবে আমার বাড়ির মান সম্মানকে ছাটা দেখে। এই খোদা, এমন দিন দেখার আগে আরোকে তুমি তুলে নাও। আরু ঝাড়া দিয়ে বালিশটা ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি করলে সভ্য পুরুষ, আর আমি করলে 13 ব্যাটারি। হ্যাঁ, আপনাকে বিয়ে করে আমার জীবন খানা শেষ। দ্বিতীয় বিয়ে করতে হবে আপনাকে রেখে। যা করগা, আমি না করছি নাকি? কি করবে তোর বিয়ে? সৌরভ, জীবনেও না। রনি আছে কি করতে তাহলে? মেরেই ফেলবো তোকে আরো, তারপর জেলে বসে শক্ত রুটি আর সবজি খাবো। বিকেলে নিখিলদের বাড়িতে আসে আরু আর আরাধ্য। খাবার টেবিলটা সাজানো হরেক রকমের খাবারে। টেবিলে বসে খাবার খাচ্ছে এখন আরু আরাধ্য। কিছুটা দূরে সোফায় বসে আছে নীরা। সন্ধ্যা আসার কথা থাকলেও তারা আসেনি। নিখিলের বউ তিতলি সন্ধ্যার থেকে জেনেছে আরাধ্যর পছন্দের সব খাবার, তারপর সেই মোতাবেক রান্না করা হয়েছে, যার কারণে খুব তৃপ্তি করে খাচ্ছে আরাধ্য। সেটা দেখে আরও ফিসফিস করে বলল, খুব মজা, তাই না? আরাধ্য আরও কয়েক পিস মাংস তুলে নিয়ে বলল, আসলেই সেই স্বাদ। কথাটা বলে তিতলির দিকে তাকিয়ে বলল, মামি, তোমার হাতে কিন্তু জাদু আছে। রান্নার হাতটা জম্পেশ। আজকে রান্নাটা এত দারুণ করে রেঁধেছ, কি বলবো। দেখো কত খাচ্ছি আজ। খেতে তো মানা নেই, তোমাদের জন্যই এই আয়োজন। আর এই রান্নাগুলো তো আমি করিনি। মাংস মুখে নিতে নিতে বলল, তাহলে কি করেছে তোমার শাশুড়ি? আম্মা রাঁধেনি, নীরা রেঁধেছে। কথাটা শেষ করেই তিতলি রান্নাঘরে যায় ফ্রিজ থেকে দই আনতে। আরাধ্য যেন মুখের ভেতর থাকা মাংসটা চিবাতে ভুলে গেল, আর চোখে তাকালো আরুর দিকে। আরু তার দিকেই তাকিয়ে আছে। গরুর মাংসের বাটিটা আরাধ্যর দিকে এগিয়ে দিয়ে আরু বলল, অনেক স্বাদ, পেট তো ভরেনি, একদম পেট ভরে খাবেন। এভাবে এত স্বাদ করে খেতে আমি কখনোই দেখিনি আপনায়। নীরা তোমার হাতের প্রশংসা করলো তোমার ভাইয়া। আসলে তোমার হাতের রান্না অনেক ভালো, ভীষণ সুস্বাদু। আমার যদি রান্নার হাতটা ভালো হতো তোমার মতো, তাহলে কতই না ভালো হতো। নীরা ঘাড় বেঁকিয়ে তাকালো, ম্লান হেসে বলল, রান্নার হাত আমার ভালো হলেও ভাগ্য আমার ভালো না আরু আপু। কিন্তু তোমার রান্নার হাত ভালো না হলেও ভাগ্যটা অনেক ভালো। রান্নার হাত বদলানো যায়, কিন্তু ভাগ্য বদলানো যায় না। তোমার রান্নাও আস্তে আস্তে মজাদার হবে। আমার ভাগ্য ভালো? ভীষণ। বোকামে তুমি নীরা। হয়তো। আচ্ছা, খাওয়া শেষ করো, আমি পড়তে গেলাম। সামনে এক্সাম তো, না পড়লে এক্সামে আবার ফেল করব। নীরা চলে গেল। আরু আরাধ্যর দিকে তাকিয়ে বলল, নীরা বলল আমার ভাগ্য নাকি ভালো, কিন্তু আমি তো দেখতে পেলাম আমার ভাগ্য নীরার চেয়েও বেশি খারাপ। আরাধ্য ভ্রু কুঁচকালো, প্লেটে থাকা ভাত আর মাংসের ভেতর হাত ধুয়ে বলল, মানেটা কি বোঝার মতন বয়স আপনার হয়নি? নীরা আমার ভাগ্য ভালো বলল একমাত্র আপনাকে বিয়ে করায়। ও ভাবছে ওর সাথে আপনার বিয়ে হলে ও সুখী হতো, কিন্তু আপনার সাথে ওর বিয়ে হলে সবচেয়ে বেশি দুঃখী হতো। যেমন আপনাকে বিয়ে করে আমি অসুখী। আমাকে বিয়ে করে তো অসুখী মানে আরো? তোকে দিয়ে তো বাড়িতে এমন কাজ করানো হয় না। আমার মা তো সব জল্লাদ শাশুড়ের মতন তোকে টর্চার করে না। আমার বোন তো সব কুটনি ননদের মতন কুটনামি করে না। আমি ওইসব স্বামীর মতন তোকে। আরাধ্যকে থামিয়ে দিয়ে আরু বলল, ভালোবাসেন না? আপনি তো আর সব স্বামীর মতন আমায় ভালোবাসেন না। কেন বাসেন না?
আরাধ্য আশেপাশে তাকিয়ে বলল, আরু বোন দেখ, এটা খাবার টেবিল, তা আমাদের বাড়ির না, মায়ের বাড়ির। চুপচাপ খা। আমাদের বাসায় ফিরে বেডরুমে গিয়ে এসব নিয়ে তর্কাতর্কি করবো। বোন কেন বলছেন আমায়? বউ হয়ে আমি এখন আপনার। আমার খাওয়া শেষ, এখন বাসায় চলুন। তিতলি দই নিয়ে ফিরল। আরু আরাধ্যর খাওয়া শেষ দেখে বলল। দই খাও। আরু দইয়ের দিকে তাকিয়ে বলল, না না আন্টি, দই খাবো না, পেটে আর জায়গা নেই একটুও। আসলে মামুনি মেসেজ দিয়ে জানালো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, আমাদের যেতে হবে। আরাধ্য ভ্রু কুঁচকালো। মিথ্যা কেন বলছে আরু? কই, মা তো কোনো মেসেজ দিয়ে বলেনি তাড়াতাড়ি বাসায় ফিরতে। আর বেশিক্ষণ রইল না, তারা চলে আসলো। গাড়িতে বসে হাঁসফাঁস করতে লাগলো আরু। আরাধ্য দেখে সেটা বলল, কি রে, ব্রয়লার মুরগির মতো হাঁসফাঁস করছিস কেন? গরম লাগছে? এসি তো চলছে। কই হাঁসফাঁস করতেছি? এই তো আমি সচক্ষে দেখলাম, ওনার প্রান্ত নখে বেছে বারবার সামনে তো জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিস। আমার ওয়াশরুমে চাপ পাইছে, তাড়াতাড়ি গাড়ি চালান তো, পিঁপড়ার মতো না চালিয়ে। ভালো হয়েছে, আমি এখন আরও স্লো গতিতে গাড়ি চালাবো। বাসা থেকে বের হবার সময় জানিস না ওসম সেরে আসতে হয়। তখন তো পাইনি। ভালো হয়েছে, এখন চেপে বসে থাক। খবরদার আমার গাড়ির ভেতর আবার করে ফেলিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। বকবক না করে গাড়ি চালান জোরে। আর তা না হলে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু থাকলে ওখানে গাড়ি থামান। আমার সত্যি ভীষণ চাপ পাচ্ছে। সামনে একটা রেস্টুরেন্ট থাকায় আরাধ্য সেটার সামনে গাড়ি থামালো। তারপর ভেতরে ঢুকে ওয়েটারকে ডেকে লেডিস ওয়াশরুমটা কোন দিকে জেনে আরুকে নিয়ে গেল। আরু মিনিট 5 পর ক্লান্ত হয়ে ফিরল, হাঁটতে শুরু করে বলল, চলুন। আরাধ্যর হাতে প্যাকেট, সেটা দেখে আরু বলল, প্যাকেটে কি? খাবার। সে কি, এত খেয়েও আপনার পেট ভরেনি? নীরার রান্না এত জম্পেশ ছিল। তোর কি মাথায় কমন সেন্স নাই? থাকবে না কেন? হুম হুম, মনে তো হচ্ছে নেই। আছে। এখন বলুন, খাবার কেন নিলেন? রেস্টুরেন্টে ঢুকেছে, তাদের ওয়াশরুম ব্যবহার করলে। এখন তাদের রেস্টুরেন্ট থেকে কিছু না কিনে বেহুদা বেকালের মতন চলে যাব? ও আচ্ছা, চলুন এখন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠল দুজন। আরাধ্য গাড়ি চালাতে লাগলো। আরও এখন চিলমুড়ে গাড়ির দরজার গ্লাসটা খুলে বাঁ হাতের কনুইয়ের ভর দিয়ে হাতের তালু গালে ঠেকিয়ে বাহিরটা দেখতে লাগলো। বাহিরের দমকা হাওয়া খেলে গেল আরুর দেহ জুড়ে। চুলগুলো এলোমেলো হয়ে খেলতে লাগলো বাতাসের সাথে মিলে। আরাধ্য সেটা দেখে বলল, হাত খোপো করে রাখতে পারিস না চুল? বলিউড অভিনেত্রীদের মতন ভাইব নিচ্ছিস কেন? কারণ আমি নায়িকা, সেজন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, সিরিয়াসলি? এনি ডাউট? নো, বাসায় এসে গেছে, নাম। আরু নামলো গাড়ি থেকে। বাসার ভেতর ঢুকে দেখলো বসার ঘর পুরো ফাঁকা। আরু সন্ধ্যার রুমের দিকে চলে গেল। গিয়ে দেখলো সন্ধ্যা শুয়ে আছে। আরু এগিয়ে গিয়ে পাশে বসে শরীরে হাত দিয়ে বলল, মামনি, শরীর ঠিক আছে? সন্ধ্যা কেঁপে উঠল জ্বরে। বিকেলের পর থেকে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। রাতের রান্নাটা করার সাহস হয়ে ওঠেনি এই শরীর নিয়ে। আরু আরাধ্যকেও বলেনি ফোন দিয়ে, কারণ একটা জায়গায় গেছে, শুধু শুধু জানিয়ে নষ্ট করতে চায়নি। আর আশার, তাকে জানালে তৎক্ষণাৎই সব কাজকর্ম ফেলে চলে আসতো বলে আরও জানায়নি। আর সে এতক্ষণ জলপট্টি দিচ্ছিল। মেয়েটার চোখ দুটো কি যে ছলছল করছিল তখন। এই তো একটু আগেই রুমে গিয়ে পড়াশোনা করতে বলেছে। মেয়েটা যেতে চায়নি, সন্ধ্যা জোর করেই পাঠালো। আশ্বস্ত করে বলল সে এখন ঠিক আছে, কিন্তু ঠিক নেই, জ্বর কমার বদলে বেড়ে চলছে। আরও শরীরে হাত দিতেই বুঝলো শরীরে জ্বর। জ্বরের তীব্রতা এখন এতই যে সন্ধ্যা ঠিক মতন চোখও মেলতে পারছে না। আরাধ্য সবেই গাড়িটা পার্ক করে বাসার ভেতরে ঢুকলো। আর তখনই আরুকে দৌড়ে ছুটে আসতে দেখে আরাধ্য বলল, এসে দৌড়াদৌড়ি শুরু করে দিলি বেয়াদব। আরু আরাধ্যর হাত টেনে বলল, মামুনির অবস্থা খারাপ আরাধ্য ভাই, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চোখ মেলেও তাকাতে পারছে না, হসপিটালে নিতে হবে। আরাধ্যর মস্তিষ্ক এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। বিষয়টা মস্তিষ্ক অবধি গিয়ে ঠেকতেই আরাধ্য ছুটে মায়ের রুমে আসলো। মায়ের পাশে বসে মায়ের মাথাটা কোলে নিয়ে গালে আলতো করে থাপ্পড় দিয়ে অস্থির কণ্ঠে বলল, মা, ও মা, চোখ খোলো। এত জ্বর শরীরে, জানো নি কেন? মা,
শুনতে পারছো আমার কথা? আরও আসে কোথায় দেখো তো। আরাধ্য ততক্ষণে তার মাকে পাজা কোলে নিল। হসপিটালে নিতে হবে, অবস্থা ভয়াবহ। আরও আরশির রুমে আসলো, পুরো রুম ফাঁকা, আরশি নেই। আরও পুরো বাড়ি জুড়ে খুঁজলো, না, আরশি কোথাও নেই। মেয়েটা গেল কোথায়? এখন আরাধ্যকে কিভাবে বলবে যে আরশি নেই বাসায়? আরাধ্য গাড়িতে অপেক্ষা করলো আরশি আরুর। এখনও আসতে না দেখে ইচ্ছে করলো দুটোকে গিয়ে এক রামধমক দিতে। জানালা দিয়ে বাড়ির দিকে তাকাতেই আরুকে একা আসতে দেখে ভ্রু কোঁচকালো। আরু এগিয়ে আসতেই আরাধ্য জিজ্ঞেস করলো, আসে কোথায়? ওকে তো নিয়ে আসতে বললাম। আরাধ্য ভাই, তোতলাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? দেখ, এমনিতেই মায়ের অবস্থা ভালো না, হসপিটালে নিতে হবে, কুইক। আরশি বাসায় নেই। আমি তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজেছি, ও কোথাও নেই। হোয়াট? এই মেয়ে গেল কোথায়? এখন আমি কি করব? মাকে দেখবো নাকি আরশিকে খুঁজবো? আপনি মামুনিকে নিয়ে যান, আমি বাসায় থাকি। সিদ্দিকের বাসায় দেখিনি, হয়তো ও বাসায় থাকবে। আপনি হসপিটালে যান, আমি চাচাকে ফোন করে বলতেছি। আচ্ছা, পেলে জানাস আমায়। আরু সিদ্দিকদের বাসায় গেল। সিদ্দিকের আম্মুকে জিজ্ঞেস করলো আরশি এসেছে কি না। সিদ্দিকের মা জানালো আরশি আসেনি। আরুর বুক ধক করে উঠল। ইন্ট্রোভার্ট মেয়েটা আচমকা কোথায় গেল? আরু ফোনটা নিয়ে বাসায় কল দিল। কণা সবে বের হচ্ছিল বাসা থেকে। আরুর ফোন পেয়ে কণা অস্থির গলে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, সন্ধ্যার অবস্থা এখন কেমন? জ্বর কমেছে নাকি বেড়েছে? আরু কিছুটা অবাক হলো। তার মা কি করে জানলো কথাটা? তুমি জানলে কি করে? আরও সে জানালে বলেই তো জানলাম। সন্ধ্যার ফোনটাও তো বন্ধ বলছে। আরশি তোমাদের ওখানে? হ্যাঁ, কাঁদছে অনেক। আচ্ছা, আমি আসতেছি। আরু ফোনটা রেখে একটা রিক্সা ডেকে বাসার দিকে গেল। বাসার কাছে আসতেই রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসায় ঢুকলো। মায়ের পাশে গুটিসুটি হয়ে বসে আছে আরশি। তার সামনে সোফায় আয়ুষ বসে আরশিকে দেখছে। আরু এগিয়ে গেল আরশির কাছে, গিয়ে ডাকলো। আরশি আরুকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। কান্নারত অবস্থায় বলল, আপু, আম্মু। আরু সযত্নে আরশির গালে চোখে লেগে থাকা জল মুছে বলল, ভাইয়া হসপিটালে নিয়ে গেছে। তুমি মামুনিকে একা রেখে এই বাসায় এসেছো কেন? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো তোমার তখন? আম্মুর কষ্ট হচ্ছিল, আম্মুর কাছে থাকতে দিচ্ছিল না আম্মু। আব্বুকেও ফোন দিতে দিচ্ছিল না, সেই জন্য কাকিয়ারা কাছে চলে এসেছি, কাকিয়াকে সাথে নিয়ে আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আরু বুকের সাথে চেপে ধরলো ছোট্ট আরশিকে। চলো, মায়ের কাছে যাবে। কণার আয়ুষও আসলো সাথে। হাসপাতালে পৌঁছানোর পরপরই সন্ধ্যাকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা করে জানালো, তাপমাত্রা 103°F, শরীরের পানি শূন্যতা হয়ে গেছে, ইমিডিয়েটলি স্যালাইন লাগবে। আরাধ্য ডক্টরের কথাগুলো শুনে আরও চিন্তিত হয়ে পড়ে। নার্স এসে দ্রুত সন্ধ্যাকে স্যালাইন লাগিয়ে দিল। ডাক্তারের কথাই বোঝা গেল সন্ধ্যার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, যার ফলে তার হাই ফিভার হয়েছে। রক্ত পরীক্ষার জন্য স্যাম্পল নেওয়া হলো। এর মধ্যে আশারও চলে আসলো। একটা ইম্পর্টেন্ট কাজে হসপিটালের বাহিরে ছিল। আরুর ফোন পেয়েই ছুটে চলে আসে। আরাধ্যর কাছে এগিয়ে এসে জানতে চাইল, তোর মা ঠিক আছে তো? আরাধ্য করিডোরে থাকা বেঞ্চটাই বসে পড়ল। জ্বরের তাপমাত্রা 103°F, শরীরে পানি শূন্যতা হয়ে গেছে। আশার ছুটে গেল ডক্টরের কাছে। ডাক্তার, সন্ধ্যার অবস্থা এখন কেমন? শরীর সংরক্ষণ ছড়িয়ে পড়েছে, তীব্র জ্বরের কারণে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। আমরা দ্রুত ওষুধ ও ইঞ্জেকশন দিয়েছি ডক্টর আরশ, তবে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, তারপর বলতে পারবো। আশার সোজা সন্ধ্যার কাছে চলে গেল। বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে তার প্রিয়তমা, হুঁশ নেই। আশার পাশে গিয়ে টুল টেনে বসলো। বাঁ হাতে লাগানো ক্যানোলা আশার সেই হাতটার উপর নিজের হাত ছুঁয়ে দিল। কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে সন্ধ্যার কপালে গাঢ় চুম্বন এঁকে দিল। কেবিনের বাহিরে দরজা থেকে আরু আর আরাধ্য সেটা দেখল। আরু আর চোখে তাকালো আরাধ্যর দিকে। আরাধ্যর চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। বোধহয় কান্না আটকে রাখার ভীষণ যুদ্ধ চলছে ওই চোখ দুটোই। পুরুষ মানুষের এই এক সমস্যা, তারা মন খুলে কাঁদতে পারে না।
কান্না যেন সব মেয়েদের জন্য সৃষ্টি করা, কান্না যেন পুরুষদের জন্য হারাম। কিন্তু আরুর মতে কান্না পেলে কেঁদে নেওয়া উচিত। লোক সমাগমে মেয়েদের মতন কাঁদতে না পারলেও একাকী কেঁদে হালকা হওয়া উচিত। পুরো 2 দিন হসপিটালে থেকে আজ বাড়ি ফিরেছে সন্ধ্যা। এই 2 দিন বাসার সব কাজ আরশিকে স্কুলে দিয়ে নিয়ে আসা সব আরও একা হাতে করলেও রান্নার কাজে আরাধ্য তাকে অনেক হেল্প করেছে। দুজনে মিলে রেঁধেছে। আরাধ্য একটা রান্নার বই কিনে এনে দিয়েছে আর বলেছে, ছি, এত বড় দামড়ি মেয়ে হয়েছিস অথচ রান্না পারিস না? এত মেয়ে জাতির জন্য লজ্জার বিষয়। তোর জন্য মেয়ে জাতি লজ্জিত হবে তা আমি কখনোই মানব না। হয়তো ফোন দেখে রান্না শিখবি, আর তা না হলে বই দেখে। রান্না কিন্তু তোকে শিখতেই হবে, সো শেখা স্টার্ট করে দে। আরও কিয়ৎক্ষণ বইটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এখন সকাল বিকাল বইটা মুখস্থ করে। এর মাঝে আজ আরুর কানে খবর আসলো আরাধ্যকে চট্টগ্রাম শহরে যেতে হবে কয়েকদিনের জন্য। তাদের মেডিকেল কলেজ থেকে আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সেখানে আরাধ্য যাবে। যেহেতু আরাধ্যর মেডিকেল পড়া শেষ, এখন ইন্টার্নি করছে, তো প্রপার কয়দিনের জন্য আরাধ্য যাচ্ছে সেটা আরও জানে না। সেটা জানার জন্যই সে আরাধ্যর আশেপাশে বারবার ঘুরঘুর করছে। আরাধ্য ল্যাপটপে কাজ করতে করতে আরুকে বলল, যা তো আরু, ব্ল্যাক কফি বানিয়ে আন, উইদাউট চিনি। সেদিনের মতো চিনি দুধ ঢেলে চা বানিয়ে আনিস না আবার। আরও বুঝে না এই পুরুষ মানুষগুলো কেন ব্ল্যাক কফি খায়। না আছে চিনি এতে আর না আছে দুধ এতে। জাস্ট গরম পানি ঢালো আর তার ভেতর কফি ঢেলে নিয়ে আসো। এটা কোনো কফি হলো? এই জন্য বুঝি পুরুষ মানুষ এমন। তার গোষ্ঠীর সব পুরুষই এই ব্ল্যাক কফি খায়। গোষ্ঠীতে পুরুষ বলতে আছেই বা আর কি? তার বাবা, চাচা, আরাধ্য আর আয়ুষ। আয়ুষটাও আজকাল ব্ল্যাক কফি খায়। প্রথম দিন খেতে গিয়ে তো একেবারে ওয়াক করে সব ফেলে দিয়েছিল। তারপর আরাধ্যর দেখা দেখি একটু একটু করে খাওয়া শিখতেছে। আরাধ্য এখনও আরুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে যা না, গিয়ে বানিয়ে আন, কাল তো চলেই যাব। এমনভাবে বলছেন যেন একেবারে চলে যাচ্ছেন আর আসবেন না। আরাধ্যটি টেবিলের উপর দুপা রেখে বলল, ফিরে নাও আসতে পারি, গ্রাম এলাকায় যাচ্ছি। শুনেছি ওখানে নেটওয়ার্কও ঠিক মতো পায় না। আচ্ছা, কতদিনের জন্য যাচ্ছেন? 15 থেকে 17 দিনের জন্য। অনেক দিন। শান্তিতে থাকতে পারবি। আসলে কে কে যাচ্ছেন? আমি, সুমি, সৌরভ আর কিছু বড় ডক্টর। আমাদের চট্টগ্রামে দায়িত্ব এসেছে, আর বাকিগুলোর খবর জানি না। ওদের হয়তো অন্য বিভাগে পাঠানো হয়েছে। ও আচ্ছা, কাল বের হবেন কখন? ওহো, তা তো বকবক করছি কেন? কফিটা নিয়ে এসে তারপর বকবক করে আরামসে শুনবো তখন। আরু চলে আসলো কফি বানাতে। আসার আগে একবার সন্ধ্যার রুমে উকি দিল। মামুনি তার শুয়ে আছে। রুমে ঢুকে জিজ্ঞেস করলো, কিছু লাগবে মামুনি তোমার? কিছু বানিয়ে আনবো, খাবে? না না, কিচ্ছু লাগবে না। শরীর এখন ভালো আছে? হুম। আচ্ছা, কিছু লাগলে আমাকে ডাকবে কিন্তু। আমি গেলাম তোমার গুণধর পুত্রের জন্য কফি বানাতে। আরও 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিজের জন্য দুধ চিনি দিয়ে কড়া করে চা বানিয়ে রুমে ফিরে আসলো। কফির মগ আরাধ্যর হাতে দিয়ে আরও আরাধ্যর পাশে বসে বলল, এই শুনুন। আরাধ্য ধোয়া ওঠা গরম কফিতে চুমুক দিয়ে বলল, বল, শুনছি। ওইখানে গিয়ে আমাকে ভিডিও কল দিবেন, আমি দেখব গ্রামটা। আরাধ্য ঠান্ডা চোখে আরুর দিকে তাকালো। একটু আগে এই মেয়েকে সে কি বলল? ওভাবে তাকাচ্ছেন কেন? দিবেন না ভিডিও কল? একটু আগে কি বলেছি আমি? কি বলেছেন? বলিনি ওখানে নেটওয়ার্ক পায় না ঠিক মতো, আর আমি ওখানে পিকনিক করতে যাচ্ছি না আরু। তাতে কি, ভিডিও করে রাখবেন। নেট পেলে হয় ভিডিও সেন্ড করে পাঠাবেন, আর তা না হলে কল দিবেন। এত বুদ্ধি কই রাখিস তুই? ওই তো আপনার বেডের বালিশের তলায় কাপড় গোছাবেন না? গুছিয়ে দে। ওকে, কি কি নিবেন বলুন, আমি গুছিয়ে দিচ্ছি। আরও আলমারি থেকে আরাধ্যর জামা কাপড় বের করলো। আরাধ্য মুখে মুখে বলে দিল। আরও সুন্দর করে সেই মোতাবেক আরাধ্যর জামা কাপড়গুলো প্যাক করে দিল। আজকের রাতটা একটু অন্যরকম ছিল। ডিনার শেষ করে রুমে এসেছে আরু আর আরাধ্য। রুমের লাইট নেভানো ছিল। রুমে ঢুকতেই তারা দেখছিল জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো রুমটা আলোকিত করে তুলেছে।
আরু লাইট জ্বালাতে গেলে আরাধ্য মানা করে চালাতে। আরু জ্বালাই না, আরাধ্য চেয়ার নিয়ে গিয়ে বড় বেলকনিটায় গিয়ে বসে। পেছন পেছন আরুও আসে। আগে থেকে একটা চেয়ার এখানে ছিল। আরাধ্য ইশারায় বসতে বলে। আরু বসে আকাশের দিকে তাকায়। কি সুন্দর আকাশ! রাতের এই আকাশটা যেন এক বিশাল নীল সিল্কের চাদরে মোড়া। জ্যোৎস্নার আলো মেঘের মাঝে সোনালি রঙে ছড়িয়ে পড়েছে, আর পৃথিবী যেন সেই আলোতে স্নান করছে। দূরের গাছগুলোর শীর্ষভাগ সাদা আভায় আলোকিত হয়ে গেছে, আর নিচে মাঠে বাগানে যেন কোনো এক রহস্যময় শীতলতা ভর করেছে। হালকা ঠান্ডা বাতাস আরুর গায়ে স্পর্শ করে যাচ্ছে। মনে হচ্ছে প্রতিটি শ্বাসে এই শীতলতার মিষ্টি অনুভূতি শুষে নিচ্ছে। বাড়ির গেটের সামনে দারোয়ান তার লাঠি হাতে হাঁটছে, আর বাতাসে তার পদধ্বনি ফিকে হয়ে আসছে। রাস্তায় কিছু গাছের পাতা হালকা ঝরে পড়ছে। কি অপরূপ সেই দৃশ্য! আরু আর চোখে তাকালো আরাধ্যর দিকে। আরাধ্যকে মুচকি হাসতে দেখে বলল, পাগলের মতো হাসছেন কেন? একটা জোকস মনে পড়লো, সেজন্য। কিসের জোকস? বলা যাবে না। বললে কি হয়? না বললেই বা কি হয়? এখন তো আমি আপনার বউ। তো তো মানে আপনার সব বলা উচিত আমায়। ঠিক বলেছিস। আচ্ছা বলতো, পৃথিবীর সবচেয়ে সুন্দর সময় কোনটা? বলবো? বলতে তো বললাম। প্রিয় মানুষটার সাথে এমনি এক রাত পাশাপাশি বসে কাঁধে মাথা রেখে হাতে হাত রেখে মুহূর্তটা ফিল করা। তাহলে আমরা এত দূরে কেন? আমার কাঁধে মাথা রাখ, আমার হাতে রাখ হাত, তারপর চল দুজন মিলে ফিল করি মুহূর্তটা। আপনি আমার প্রিয় মানুষ নাকি? তাহলে কি অপ্রিয় নাকি? অবশ্যই। তাতে আমি সই। অপ্রিয়ের ভেতরও প্রিয় আছে মেয়ে। তাতে কি? অর্থ তো আর এক প্রকাশ করে না দুটোর। মাঝে মধ্যে কিছু মানুষের মুখে ভাষা আই হেট ইউ হলেও তার অর্থ বের হয় আই লাভ ইউ। সেসব শব্দ ডাজন্ট ম্যাটার। বাট আমার কাছে ম্যাটার করে। সেটা তো তোর সমস্যা, আরু আমার নয়। তো সমাধান তো করার দায়িত্ব আপনার। আবার নিজের জীবনের সমস্যার সমাধান বের করে গোল পাচ্ছি না, সেখানে তোর সমস্যার সমাধান মনে হয় না করতে পারবো। নিজের সমস্যার সমাধান নিজেই করতে শেখ। বুঝলাম। কি বুঝলি? আমার ঘুমাতে হবে এখন, আমি গেলাম। আপনি আসেন, কাল তো আবার সফরে বের হবেন। তোর সাথে নিয়ে গেলে আমাদের হানিমুনটা হয়ে যেত রে। আরু চলে গেল। আরাধ্য আরও কিছুক্ষণ একাকী বসে থেকে রুমে এসে আরু জামা ভেদ করে উন্মুক্ত পেটে হাত রেখে জড়িয়ে ধরল। আরু কেঁপে উঠল। কি হচ্ছে এসব? কিছুই হচ্ছে না আরু, জাস্ট কমন বিষয়। কে পড়ছিস কেন এত? আমার সুরসুরি লাগছে। লাগুক, সেটা তোর সমস্যা, আমার নয়। জামার উপর দিয়ে রাখুন। না, আমি এভাবেই রাখবো। ঘুমা চুপচাপ। আরু আরাধ্যর দিকে ফিরল। এতে আরাধ্য আরুকে টেনে আরু নিজের কাছে টেনে আনলো। আরাধ্য নিঃশ্বাস গিয়ে পড়ছে আরুর চোখে মুখে। আরাধ্য আরুর কাঁপা ঠোঁটটার দিকে একবার তাকালো, তারপর আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, ভালোবাসা প্রকাশ বিয়ে আমাদের এই টোনাটনি সংসারটা এগিয়ে যাক আরো সহস্র বছর। তারপরও মুখে বলবো, আরু তোকে আমি ভালোবাসি না, অথচ হৃদয়ে থাকবে অন্য কিছু। আরু আরাধ্যর বুকে মাথা গুজিয়ে চোখ বন্ধ করে ফেলল। সকালটা ছিল অন্য রকম। মেঘলা আকাশ, দমকা বাতাস, সূর্যের দেখা নেই। ঘড়ির কাঁটা আটকে আছে 8-এ। সকাল 8:20 বাজে। আরু রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে। রান্নাঘর থেকে বসার ঘরের দিকে উকি দিতেই দেখল আশার সন্ধ্যাকে ধরে নিয়ে আসছে। সোফায় সযত্নে বসিয়ে জিজ্ঞেস করছে, কিছু খাবে? আনবো? সন্ধ্যা অসুস্থ শরীরে মাথা এলিয়ে দিল আষাঢ়ের কাঁধে। আশার মাথায় হাত বুলিয়ে দিল। আরও চোখ জড়িয়ে আসলো। কত ভালোবাসা, কত আন্ডারস্ট্যান্ডিং তাদের মাঝে এই বয়সেও। আসলেই জীবনে চলার পথে একটা সাপোর্টিভ জীবনসঙ্গীর খুবই প্রয়োজন। আরাধ্য কি তেমন? মোটেও না। সে তো তাকে সহ্যই করতে পারে না, আরও পারে না তাকে সহ্য করতে। আরও কথাগুলো ভাবতেই মন খারাপ হয়ে আসলো। খাবারগুলো টেবিলে সাজিয়ে আশার সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলল, মামুনি, বাবা এসো, খেয়ে নাও। আশার সন্ধ্যাকে ধরে চেয়ারে বসিয়ে বলল, আরাধ্যা কোথায়? উনি ঘুমাচ্ছেন, আজ রাতে তো চট্টগ্রামে যাবে। শুনলাম কাল। আরশি কোথায়?
উঠে পড়েছে বোধহয়, নিয়ে আসি ডেকে। আরু আরশিকে ডেকে নিয়ে আসলো। আশার আরুকেও বলল বসতে। একসাথে খাবার খাওয়ার জন্য আরু বসলো না, বলল পরে খাবে। আশার খাবার খেয়ে সন্ধ্যার মাথায় হাত রেখে বলল, মেডিসিন খেয়েও টাইম টু টাইম। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কিছু খেতে ইচ্ছা করলে আমাকে বলিও, আমি পাঠিয়ে দেব। সন্ধ্যা আষাঢ়ের হাতের পিঠে চুমু খেয়ে বলল, এত উতলা হবেন না ডাক্তার সাহেব, আপনি নিশ্চিন্তে কাজে যান, শুধু টাইম টু টাইম ফোন করবেন, তাতেই হবে। আশার মুচকি হেসে সন্ধ্যার গালে চুমু খেয়ে চলে গেল। আরাধ্যর ঘুম ভাঙল 10টার দিকে। আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে বসার ঘরে আসতেই আরুকে সোফায় বসে টিভি দেখতে দেখে বলল, বাবা চলে গেছে? হুম। খাবার দে। আরু প্লেটে খাবার বেড়ে দিল। আরাধ্য প্লেট টেনে বসে বলল, তুই খেয়েছিস? না। খাসনি কেন? খাবার বার প্লেটে, আর পাশে বস। আরু প্লেটে নিজের জন্য খাবার বাড়ল। আরাধ্য খাবার খেতে খেতে বলল, আমি তো থাকবো না, টাইম টু টাইম খাবার খেয়ে নিস, পড়াশোনা ঠিক রাখিস। কিছু খাওয়ার হলে আমায় বলবি, আমি ব্যবস্থা করে দেব। কিভাবে? ম্যাজিক। রাতে তাড়াতাড়ি ঘুমাবি, এখন তো আর কেউ বিরক্ত করবে না। আসলে সেই জন্য তো উচিত আমায় ধন্যবাদ দেওয়া। কিন্তু দিতে পারছি না। কেন? বুঝতেছি না। আচ্ছা, পরে বুঝিস। আমার খাওয়া শেষ, আমি একটু বাইরে থেকে আসছি। আরাধ্য চলে গেল বাহিরে। আরু প্লেটগুলো ধুয়ে উপর করে রাখলো। মন মেজাজ ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে ভালো কিছু হবে না। অস্থিরতা নিয়েই সারাদিন কাটলো। সন্ধ্যার পর আরাধ্য রেডি হলো। এখন বের হবে সে। গাড়ি অপেক্ষা করছে বাহিরে। আরু নির্নিমেষ চোখে তাকিয়ে আছে আরাধ্যর দিকে। আরাধ্য সেটা বুঝতে পেরে চুলগুলো পেছনের দিকে ব্রাশ করতে করতে বলল, কে রে, আমি অনেক হ্যান্ডসাম লাগছে নাকি? হুম। পরক্ষণে হুঁশ আসতেই আরু ফির বলল, মোটেও হ্যান্ডসাম লাগছে না। তাহলে চোখ দিয়ে অমন গিলে খাচ্ছিস কেন? গিলে খাইনি, আপনার ভাবসাব দেখলাম। আরাধ্য লাগেজটা হাতে নিয়ে আরুর দিকে এগিয়ে এসে আরুর বাগাল টেনে বলল, সাবধানে থাকিস, সাবধানে রাখিস সবাইকে। পৌঁছে একটা ফোন দিয়েন। আচ্ছা, চললাম। আরাধ্য চলে গেল মায়ের সাথে দেখা করে। আরু বাড়ির গেট অবধি গিয়ে দাঁড়িয়ে রইল। আরাধ্য গাড়িতে ঢুকে হাত দিয়ে আরুকে বিদায় জানালো। আরুর কেন জানি বুক ফেটে কান্না পেল। চোখ ছলছল করলো। হাত উঁচু করে বিদায় দিল আরাধ্যকে। গাড়িটা চলতে শুরু করলো। যতদূর দেখা যায় গাড়িটা, আরু গাড়িটার দিকে তাকিয়েই রইল। রাতে আর খাবার খেতে পারল না আরু। না খেয়েই ঘুমাতে চলে আসলো, অথচ ঘুম নেই চোখে। পুরো রুমে কি যেন নাই নাই। এখন বাজে রাত 1টা। চারপাশ মেঘ ডাকার আওয়াজে মুখরিত হচ্ছে, অথচ আরুর মন আকাশেও আজ মেঘ জমেছে। একটু পর হয়তো বর্ষণও হবে। বেলকুনিতে বসলো আরু। অভ্যাস কতটা বাজে হতে পারে তা আজ আরু বেশ টের পাচ্ছে। আরাধ্য তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। রোজ ঝগড়া, রাতে জড়িয়ে ধরা, কথায় কথায় টিজ করা, সব জীবনের একটা অংশে পরিণত হয়ে গেছে। আর আজ কিছুটা সেই অভ্যাসে বিঘ্ন ঘটায় আরুর দম বন্ধ হয়ে আসছে। এটা কি ভালোবাসা? আরু তো আরাধ্যকে ভালোবাসে না, জাস্ট অভ্যাসে। এই অভ্যাসের নেশাও দেখছি মারাত্মক। আরু ফোনের গ্যালারি থেকে তার আর আরাধ্যর বিয়ের ছবি বের করলো। আরাধ্য আরুর দিকে তাকিয়ে আছে আর আরু মাথা নিচু করে। আরু আরাধ্যর ছবির উপর হাত বুলিয়ে বলল, এই প্রথম আপনাকে এত মিস করতেছি। এর আগেও তো আমরা দূরে ছিলাম, কই এমন তো হয়নি। তাহলে কি সদূর চট্টগ্রামে যাওয়ার কথা শুনে এমন হচ্ছে? কতদিন আপনার সাথে দেখা হবে না বলুন তো? ঝগড়া না করে কিভাবে থাকবেন? পেট ফেটে ব্লাস্ট হয়ে যাবে না? আপনাকে কিন্তু আমি সহ্য করতে পারি না। তবু একদিন না পেরোতে কেমন খা খা লাগছে। ঘুম তো নিয়েই চলে গেলেন সাথে। এখন কি আপনার ছবির দিকে তাকিয়ে রাত্রি পার করে দিব? বেয়াদব অসভ্য ছেলে। আরাধ্য এখানে এখন থাকলে আরুর মুখের এই কথাটা শুনে চেতে উঠে বলতো, এই বেয়াদব মেয়ে, আমাকে বেয়াদব অসভ্য বলছিস কেন? কি করেছে? তোর ঠোঁটে চুমু খেয়েছে নাকি তোর সাথে ইয়ে করার চেষ্টা করেছে? লুচি মেয়ে। আরু হেসে ফেলল কথাটা ভেবেই। পুরো রাত নির্ঘুমে কাটলো আরুর।
ভোরের আজান কানে আসতেই রুমে ঢুকে উঁচু করে নামাজ আদায় করে নেয়। তারপর বিছানায় শুতেই ঘুমেরা এসে হানা দেয়। এই ঘুম ভাঙে সকাল 10টার পরে। আর মোড়া ভেঙে ঘড়িতে সময় দেখতেই চোখ কপালে উঠে যায় আরুর। সকালে রান্না তো করা হয়নি, তাহলে সবাই কি খেয়েছে? আর মামুনি, সেও তো ডাকেনি। আরু তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়, বসার ঘরে এসে দেখে বসার ঘর ফাঁকা আর টেবিলে খাবার সাজানো, পরোটা, ডিম ভাজি আর ডাল। আরু সন্ধ্যার রুমের দিকে গেল, সন্ধ্যা বসে আছে। আরু এগিয়ে গেল। সরি মামুনি, আসলে উঠতে পারিনি সকাল সকাল। তুমি রেঁধেছিল সকালে? সন্ধ্যা আরুর দিকে তাকালো। না, ডাক্তার সাহেব হোটেল থেকে এনে দিয়ে গেছে। কেন যে সকালে ঘুমাতে গেলাম। আহা, এত অস্থির হচ্ছিস কেন? কিচ্ছু হয়নি, রিল্যাক্স। খাবার খেয়েছো? না। চলো খাবে। আরু সন্ধ্যাকে ধরে খাবার টেবিলে নিয়ে আসলো। আরু খাবার প্লেটে বেড়ে চেয়ার টেনে বসে বলল, মামুনি শোনো, বল। তোমার ছেলে ফোন দিয়েছিল? ভোরের দিকে দিয়েছিল, ডাক্তার সাহেবের ফোনে। আরুর মন চুপসে গেল। সারা রাত সে অপেক্ষা করলো আরাধ্যর ফোনের, অথচ তাকে একবারও ফোন করলো না। কথা হয়েছে তোমার সাথে? ঠিকমতো পৌঁছেছে? আমার সাথে কথা হয়নি, আর ঠিক মতো পৌঁছেছে, চিন্তা করিস না। তোমার ছেলে তো আমায় ফোন দিল না মামুনি। রাগ করে মন খারাপ করে বলল আরু। সন্ধ্যা মাথায় হাত বুলিয়ে বলল, দিবেনি ফোন, মন খারাপ করিস না। আরু চুপচাপ খেয়ে প্লেট ধুয়ে সন্ধ্যাকে তার রুমে দিয়ে নিজের রুমে আসলো। বিছানা থেকে ফোন নিয়ে আরাধ্যর নম্বরে কল লাগালো। ফোন বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। মন আরও খারাপ হয়ে গেল। কয়েকবার দিল ফোন, ফলাফল একই। আরু ফোন বিছানায় রেখে স্টাডি রুমে গেল। হরেক রকমের বই এই রুমে, বিশেষ করে বেশি বই মেডিকেল টাইপের। আরাধ্য আর আসার পরে আর কিছু বই আছে প্রবীণ লেখকদের। আরও সময় কাটানোর জন্য একটা বই নিয়ে সন্ধ্যার রুমে গেল। বাহিরে ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যাকে নিয়ে সে বাগানে বসলো। বাগানের সবজির গাছগুলোতে আজ ছোট ছোট সবজি দেখা যাচ্ছে, যেমন মরিচ গাছে মরিচ, বেগুন গাছে বেগুন, পেঁপে গাছে পেঁপে, লাউ গাছে লাউ। কয়েকদিন গেলেই বড় হয়ে যাবে। আরও বইটা পড়ে সন্ধ্যাকে শোনাতে লাগলো। সন্ধ্যা শুনল। এদিকে আরশির স্কুলের ছুটির সময় হয়ে আসতেই ড্রাইভারকে বলল আরশিকে নিয়ে আসতে। ড্রাইভার চলে গেল আরশিকে আনতে, তবে আরশিকে একা আনেনি ড্রাইভার, সাথে এসেছে আয়ুষ। আরও আয়ুষকে দেখে ভ্রু কুচকালো। কিরে, তুই এখানে? আয়ুষ বোকা শোকা মুখ করে বলল, কেন? ইউ ডিড নট হ্যাপি আমাকে দেখে? বিয়ে হয়ে যাওয়ার পর তো দেখছি আমায় ভুলেই গেছো তুমি। আমি তো ভুলিনি তোমায়, সেজন্য চলে এসেছি। নটাঙ্গিবাজ, আমাকে দেখতে এসেছিস নাকি আরশির জন্য এসেছিস? আমি কি বুঝি না ভেবেছিস? বুঝেছো, ভালো কথা। এবার সেটিং করা দাও তোমার ননদের সাথে। জীবনও না। আমার এই জীবন তোমার ননদ ছাড়া বৃথা। তাতে আমাদের কি? আমি তো আমার ননদ তোর কাছে দিব না। আমি ওর বিয়ে সুন্দর একটা ছেলের সাথে দেব। কেন? আমি কি সুন্দর না? কত মেয়ের ক্রাশ আমি জানো? জেনে লাভ নেই আমার, আরশি তোমার না। তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো আশিকে, আমার সাথে বিয়ে না দিলে দেখ ঝাঁটা দিয়ে পিটামো। পিটাও, তাতেও রাজি। পাবনার সিট একটা ব্যবস্থা করে রাখবো। যা ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। আরু আয়ুষ আর আরশিকে খাবার দিল। দুজনে খাবার শেষ করে যে যার রুমে চলে গেল। রাতের দিকে আরু আবার ফোন দিল আরাধ্যকে। দুবার বেজেই কেটে গেল, তৃতীয়বার রিসিভ হলো। এতেই যেন দেহে প্রাণ ফিরে পেল আরু। ওপাশ থেকে আরাধ্য বলে উঠল, হ্যালো আরু। মনে হলো কত বছর পর মানুষটার গলার স্বর শুনল আরু। কিরে, শুনতে পাচ্ছিস? তুই কথা বলছিস না কেন? ফোন দেননি কেন আমায়? বলেননি পৌঁছে ফোন দিতে? নেট সমস্যা করছিল রে। বাবাইকে তো ঠিকই ফোন করেছিলেন। তোকে ফোন দিয়েছিলাম, ঢুকছিল না। পরে বাবার ফোন দিতেই ঢুকে গেল। বুঝতেছি তো। কি বুঝেছিস? চিন্তায় রাখতে ভালো লাগে আমায়। ওমা, কেন? চিন্তা করছিল নাকি আমায় নিয়ে? করতেই পারি চিন্তা। কেন করবি চিন্তা? সেটা চিন্তাকেই জিজ্ঞাসা করুন। এখন বলুন কি করছেন? কেবল ক্যাম্পে ফিরলাম। সারাদিন রোগী দেখে শরীর ক্লান্ত। খেয়েছেন? এসে খাইয়ে দিয়েছে। হাত দিয়ে খাওয়ার মতো সময় ইচ্ছে করছে না নষ্ট করতে। খেয়ে নিন, ভালো লাগবে।
সব ভালো লাগে বাসায় রেখে আসছি। সেখানে খাবার আর কি ভালো লাগা থাকবে? মানে? মানে সিম্পল, বাবা মা বোনকে বাসায় রেখে আসছে, সেটাই বললাম। ও, লোকটার জন্য সে মরিয়া হয়ে যাচ্ছে, আর লোকটা তাকেই মিস করছে না। রাতে কেমন ঘুমালি? নিশ্চয়ই নাক ডেকে ডেকে সকাল 10টা অবধি। হ্যাঁ, নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছিলাম শান্তিতে সারা রাত। আমি ঠিক জানতাম। জেনে উপকৃত করলেন। কি করছিস? বসে আছি বেলকনিতে। আজ তো জ্যোৎস্না নেই, সাথে প্রিয় মানুষও নেই, তাহলে বেলকনিতে বসে কি করছিস?